আমি যেহেতু একজন গণকর্মচারী ছিলাম, আমি ওই জায়গাটায় অবশ্যই টাচ করতে চাই। একজন গণকর্মচারী হিসাবে আমরা কি চাই? আমরা দলদাস, দলীয় কর্মী, দুর্নীতিবাদ গণকর্মচারী চাই, পরিষ্কার কথা। তাহলে কি চাই? তাহলে চাই মেধাবী, যোগ্য, দক্ষ, পেশাদার এবং নিরপেক্ষ গণকর্মচারী। এবং এখানে একটা ইম্পর্টেন্ট এজেন্ডা সেট করতে হবে, সেটা আপনারা চিন্তা করবেন। আপনারা করতে চাইলে করবেন, না করতে চাইলে সেটা আপনাদের ব্যাপার। দেশে যদি একটা নিরপেক্ষ, মেধাবী, দক্ষ, দুর্নীতি মুক্ত গণকর্মচারী না থাকে, তাহলে কিন্তু আপনার দেশটা পরিচালনা করা যাবে না। এই যে গণকর্মচারীর জন্ম এখন থেকে 2000 বছর আগে গণকর্মচারী সৃষ্টি হয়েছে রোমান সাম্রাজ্যে, চীন সাম্রাজ্য ছিল। মানে একটা এমন ব্যবস্থা ছিল যেখানে গণকর্মচারী না থাকলেও চলতো, কিন্তু তারা মনে করেছেন তাদের গণকর্মচারী দরকার। সবচেয়ে আশ্চর্য হয়েছে আমি যখন জানতে পারলাম পড়াশোনা করে, 610 খ্রিস্টাব্দে চীনে লিখিত পরীক্ষা দিয়ে গণকর্মচারী নিয়োগ করা ডাইনেস্টি ছিল। এবং তারপরে তো অনেক ইতিহাস। 1858 সালে, মানে 1855 সালে ব্রিটিশরা এইসব জানার পরে তারাও ঠিক করলো যে না, তাদের একটা গণকর্মচারী দরকার। তখন গণতন্ত্র বিকশিত হতে শুরু করেছে। এবং কেন গণকর্মচারী দরকার? যে গণতন্ত্র যদি শক্তিশালী করতে হয়, তাহলে এমন ধরনের গণকর্মচারী লাগবে যারা শাসক দল যারা আছেন বা আমাদের রাষ্ট্র যেভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের সংবিধান, বিধিবিধান, আইন নিরপেক্ষভাবে প্রয়োগ করবেন। এটা আমাদের একজন সাথী, যিনি এই যুদ্ধে ছিলেন 24-এর যে গণঅভ্যুত্থানে, তিনি বলেছেন যে রাষ্ট্রের পুলিশ কীভাবে নাগরিকের উপরে মারণাস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, এটা তো করতে পারে না। রাষ্ট্রের যে মানুষেরা, গণকর্মচারীরা কীভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায়, কিভাবে টাকা পাচারের সাথে যুক্ত হয়ে যায়, সেই লক্ষ্যে আমি একটা বড় ধরনের সংস্কার চাই, মানে এই নতুন বাংলাদেশে এবং নতুন বছরে। সেটা হলো যে স্বাধীন গণকর্মচারী একটা কাঠামো আমাদেরকে খুঁজে বের করতে হবে, তৈরি করতে হবে স্বাধীন গণকর্মচারী কাঠামো। এবং আমরা যদি এটা গড়ে তুলতে পারি, যারা শাসক দল তাদের সাথে যারা ব্যবসায়ী, শাসক দল এবং অন্যান্য অনেক গোষ্ঠী আছে যারা চাপ সৃষ্টি করতে পারে গণকর্মচারীদের উপর, তাদের চাপ মুক্ত হয়ে কাজ করতে পারবে এবং তাদেরকে সেই মুক্ত হওয়ার পরিবেশ দিতে হবে, সুরক্ষা দিতে হবে। হাসান হাফিজ একটু আগে বললেন না যে হ্যাঁ, আমাদের অনেক মিডিয়া ঠিকমতো তাদের ভূমিকা পালন করতে পারেনি, হয়তো অনেক মিডিয়া কী সম্মুখীন হয়েছে সেটা আমরা অনেকে জানি না। আমাদের মিডিয়ার মানুষেরা এখানে আছে, তারা জানেন কীভাবে তাদেরকে আয়নাঘরে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হতো, কীভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা তাদেরকে হুমকি ধামকি দিত, কীভাবে প্রেস ক্লাবের একটা নির্বাচনে দাঁড়াতে পারবে না এই জন্য দিত, কীভাবে মোটরসাইকেলের সাথে আরেকটা মোটরসাইকেল লাগিয়ে ভাঙা পা নিয়ে হসপিটালে পাঠিয়ে দিত। এগুলো সব আমাদের জানা। সুতরাং তারা কী পরিবেশে কাজ করছে, সেই পরিবেশটা কেমন ছিল, গণকর্মচারীরা কী পরিবেশে কাজ করছে, পরিবেশটা কেমন ছিল। আপনি ভালো পরিবেশ দেন, আপনার 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল এই দেশে এবং 21শে জুন আরেকটা নির্বাচন হয়েছিল। খুব বড় পরিবর্তন করতে হয়নি, বাট নির্বাচনের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি আকাশ পাতাল হয়ে গেছিলো। তার মানে কি? তার মানে হচ্ছে যে গভর্নমেন্ট অফ দ্য ডে, যাকে আমি মাঝে মাঝে গড নামে উপহাস করি, গভর্নমেন্ট অফ দ্য ডে, তারা যা চায়, তারা যেভাবে চায়, তারা যেরকম চাপ সৃষ্টি করবে, সেরকমভাবেই কিন্তু সব কিছু চলতে থাকে। এবং এটা থেকে বের করতে পারে সাধারণ মানুষ, জনগণের ঐক্য, রাজনৈতিক ঐক্য এবং রাজনীতিবিদদের কমিটমেন্ট। তখন এখান থেকে মুক্ত করে আপনি এই গণকর্মচারীদের ঠিকমতো কাজে লাগাতে পারবেন। আমরা চাইবো বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর হোক এবং টিকে থাকুক। শুধু রূপান্তর চাই, টিকে থাকুক। কেন এই গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য তো অনেক লড়াই হয়েছে, অনেক রক্ত দিয়েছি আমরা, অনেক। আর কত রক্ত দিবে এদেশের মানুষ? সুতরাং আমাদেরকে এখন এটা রূপান্তর এবং এটা টিকে রাখার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। উন্নয়ন হতে হবে, এটার একেবারে দেখতে চোখে দেখা উন্নয়ন হতে হবে। আরেকটা হলো 1,00,000 কোটি দরিদ্র মানুষ দ্রব্যমূল্যের কষাকতে অস্থির, আগেও ছিল, এখনও আছে। এবং এখানে কি সিন্ডিকেট আছে, নাকি আছে, অমুক আছে, মধ্যস্বত্বভোগী আছে, অমুক তমুক, চাঁদা, সব কিছু, এই সব কিছুর থেকে মুক্ত করতে হবে। এটা কিন্তু গভর্নমেন্টের নর্মাল ডিউটির মধ্যে পড়ে। একটা গভর্নমেন্ট যে যখনই দায়িত্ব নিই, তাদের দায়িত্ব হলো এটা করা। আমরা গুম খুন বিচার বহিত হত্যা চাই না। আপনি আশোকের একটা রিপোর্ট গতকালকে প্রকাশিত হয়েছে, এই রিপোর্টটা খুব বেশি মিডিয়া, ওই যে স্বাধীন মিডিয়াতে খুব বেশিভাবে আমি দেখি নাই। আশোকের রিপোর্টটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং সেখানে বলা হয়েছে গত 12 মাসে কী ঘটেছে, এবং এটাও বলা হয়েছে গত 4 মাসে কী ঘটেছে। গত 4 মাসে 21টা হত্যা হয়েছে বিচার বহির্ভূত, তার 12টাই হয়েছে গত 4 মাসে। তো এটা আমাদের লক্ষ্য করতে হবে। তো এটা ইম্পর্টেন্ট। আশোকের রিপোর্ট
যদি সত্য না হয় তাহলে গভর্নমেন্ট ব্যাখ্যা দেবে, আর সত্য হলে আমাদেরকে এই জায়গাগুলোকে দেখতে হবে এবং কোথায় কোথায় হামলা হয়েছে, সংখ্যালঘুদের উপর কী হামলা হয়েছে, আদিবাসীদের উপরে কী হামলা হয়েছে। গত 4 মাসে আদিবাসীদের উপর অনেকগুলো হামলা হয়েছে আমার এলাকায়, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পার্বতীপুর এইসব অঞ্চলে, নওগাঁ হামলা হয়েছে। সুতরাং এই জিনিসগুলো আরও ভালোভাবে আসতে হবে মিডিয়াতে, এবং আমাদের যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে মনিটর করতে হবে। এই মনিটরিং যদি আপনারা করতে পারেন এবং আপনারা যদি ওই চাপটা রাখতে পারেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সেই জিনিসগুলো দেখতে হবে।